This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় ঠোঁটকাটা আপনার জন্য। আজ শনিবার ভর সন্ধে বলছি, আজ কাক ভোরেই বুঝিয়ে দিয়েছিল দিনটা কেমন যাবে। কেউ দূরতম কল্পনাতেও ভেবেছিলেন সাজ্জাকের মরা মুখ দেখবেন সকাল সকাল। ধান খেতে মাটি মাখা শরীর, আলু থালু পোশাক, রক্ত মাখা মুখ। ধান খেতে দেহ মিলেছে, কারণ এনকাউন্টার ওখানেই হয়েছে। পালানোর চেষ্টা করেছিল সাজ্জাক, অথচ দেখুন ধান খেতেই ড্রোন উড়িয়ে খোঁজ চলছিল তো জাকিরের। মালদার তৃণমূল খুনে মূল অভিযুক্ত। কেউ ভেবেছিল বাংলাদেশ বর্ডার থেকে ওরকম উত্তেজক ছবি আজ দেখতে হবে? তবে সবাই ভেবে রেখেছিল ফাঁসির সাজা পাবে সঞ্জয়। সাজা ঘোষণা হয়নি। সঞ্জয়কে দোষী বলেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে শুরু করেছে প্রশ্নগুলো। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, সঞ্জয় একাই? কলকাতা পুলিশ থেকে সিবিআই বলল সঞ্জয় একা। সঞ্জয় একাই ধর্ষণ খুন করে ফেলেছে। তথ্য প্রমাণ লোপাট হয়নি। প্রশ্ন তো ওঠে, সঞ্জয় বলির পাঠা হলো? প্রশ্ন আছে। আরো অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি পাচ্ছি না। যেমন মামনি রুইদাস, তার পরিবার, স্বামী 180 ডিগ্রি ঘুরে গেল 24 ঘন্টায়। কি করে? কালিয়াচকের মা মত বদলে ফেললেন কেন? কেন? বড় মাথাকে ধরুক, বড় মাথাকে ধরুক, বড় মাথাকে ধরুক। এটাই তো মোদ্দা প্রশ্ন। বড় মাথাটি কে? 162 দিন। সাম্প্রতিক সময়ে কোনো ঘটনায় রাজ্য এত তোলপাড় হয়নি। বিদ্রোহের ঢেউ অন্য রাজ্য তো বটেই, দেশ বিদেশে ছড়িয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ধর্ষিত ও খুন হয়েছিলেন এক জুনিয়র ডাক্তার। তোলপাড় করা আন্দোলন, রাত দখল, রাত জাগা। প্রথম শুনেছে, প্রথম দেখেছে কলকাতা। কলকাতার পুলিশ কমিশনার বদলে গেল। পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই এর হাতে গেল। 162 দিন পর রায় দিতে বিচারক সময় নিলেন গুনে গুনে 12 মিনিট। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। তিলোত্তমার ঘটনায় এই শিয়ালদা আদালতে দীর্ঘদিন ধরে চলেছে শুনানি পর্ব।
ত্রিস্তরীয় একটা নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ দুটো ব্যারিকেডের মাঝখানে এখানে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। আমি দাঁড়িয়ে রয়েছি একদম শিয়ালদা কোর্টের সামনে। এখানে কিন্তু একেবারে নিরাপত্তা বলয় যেটা আমরা বলে থাকি, সেই বলয় কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে। যারা পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন তারা স্পষ্টই জানাচ্ছেন যে তারা এই সামনের যে অংশটি রয়েছে সেখানে তারা কোনো রকম কোনো জমায়েত হতে দেবেন না। যুদ্ধ মনে যেন যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধটা কার সঙ্গে কার হচ্ছে? সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে। সঞ্জয়কে নিয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই, কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই সঞ্জয় রায় তাকে আদালতে ঢোকানো হলো। একটু পরেই শুরু হবে এখানে রায়দান প্রক্রিয়া। তদন্ত কি এখানেই শেষ না, আগামী দিনেও তদন্ত চলবে? পাঠার বলি হচ্ছে সঞ্জয়। বড় মাথাকে ধরুক। বড় বড় মাথাগুলো তারা কোথায় গিয়েছে সেই তাদেরকে আগে এই আসতে করুন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রায় ঘোষণা হলো সঞ্জয় রায়ের। একা সঞ্জয় রায় দোষী, অন্তত আজকের রায় তা প্রমাণিত হলো। তারপরেই রে রে করে উঠল জনতা আবার। দেখুন, এই সঞ্জয়কে কলকাতা পুলিশ তার যে পুলিশ ব্যারাক সেখান থেকেই গ্রেফতার করেছিল। শুধু সেই সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিট দিয়েছিল সিবিআই। দোষী প্রমাণিত হলো সঞ্জয়। সোমবার সাজা ঘোষণা। তৃণমূল শিবিরে যেন যুদ্ধ জয়ের উল্লাস, আর বিজেপি নিজের ফাঁদে নিজেরাই জড়িয়ে যাওয়ার দশা। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। যদি ও দোষী হয়, তথ্য প্রমাণ তাই বলে, নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত। পুলিশ সব রকম ভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল। ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তাদের তদন্তের যে সিস্টেমটা, আমি ওনাদের যখন বললাম আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন, আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন সিপিএম পার্টি, বিজেপি পার্টি, মঙ্গলবারের মধ্যে আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই। আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল, মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল। সিবিআই যেভাবে চেষ্টা করে সমস্ত প্রমাণকে দিয়েছে, একেবারে নিশ্চিতভাবে সর্বোচ্চ সাজা পাবে। সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। প্রথম থেকে বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত। কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরো কি রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন। অনেকে হয়তো বলছেন যে আরও কেউ অভিযুক্ত। সিবিআই সব রাস্তা খোলা রেখেছে। কিছু চিকিৎসক, একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। রাজনীতি চলছে নিজের পথ ধরে, কিন্তু আজ রায় ঘোষণার ঠিক আগের মুহূর্তে এক নতুন রহস্য তৈরি হয়। সঞ্জয় এতদিন বলেননি এ বিষয় কিছু, হঠাৎ এজলাসে দাঁড়িয়ে বিচারককে বললেন, মানে নিজের ঝুলি থেকে বের করলেন রুদ্রাক্ষ মালার রহস্য। ঘড়িতে তখন 2:30 বাজে। বিচারক এলেন
আদালতে বসলেন। তারপরেই তিনি জানতে চান অভিযুক্তর পক্ষ থেকে কে রয়েছেন। সে সময় সঞ্জয় রায়কে আনার তোড়জোড় শুরু হয়। বেশ কিছুক্ষণ সময় লাগে সঞ্জয়কে আনতে, তার কারণ আজ একেবারে ভর্তি ছিল আদালত কক্ষ, তিল ধরনের জায়গা পর্যন্ত ছিল না। তারপর সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়। ভরা আদালতে তখন পিন পড়লেও শব্দ হয়, এতটাই নীরবতা ছিল। সঞ্জয়কে উদ্দেশ্য করে বিচারক বলতে শুরু করেন, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আরজিকর হাসপাতালে অন ডিউটি চিকিৎসকের উপরে প্রথমে আপনি আক্রমণ করেন, তার মুখ চেপে ধরেন, তার গলা চেপে ধরেন এবং যার জেরে তার মৃত্যু হয়। শেষ পর্যন্ত সেক্সুয়াল অ্যাসল্ট, সেটাকেও বাদ দেওয়া যায় না, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। একই সঙ্গে এই 3 অপরাধের জন্য নতুন যে ধারা রয়েছে বিএনএস, তার 64, 66 এবং 103 নম্বর ধারায় অভিযুক্ত করা হলো আপনাকে। হুডে পড়ে এসেছিল সঞ্জয় এবং বিচারকের প্রশ্নের উত্তরে সে সরাসরি জানিয়ে দেয়, আমাকে ফাঁসানো হচ্ছে। তার কারণ এর আগেও বারবার বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা উঠে এসেছে যে আমি একা দোষী নই, অর্থাৎ সঞ্জয় একেবারে রায় ঘোষণার দিন একদম অন্য কথা জানালো। স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি, ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে এবং যে বাজারে হয়েছে। তার বক্তব্য, তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। যদি সত্যি এত বড় একটা ক্রাইম হয়, একটা ইনসিডেন্ট হয়, তাহলে সেই মালা ধস্তাধস্তির জন্য ছিঁড়ে গেল না কেন? কোথায় প্রমাণ রয়েছে? তাহলে কিভাবে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে? এখন কার গলায় রুদ্রাক্ষ ছিল কি ছিল না আমি কি করে বলবো? রুদ্রাক্ষের পার্ট নিয়ে যখন বলা হয়েছিল উনি কোনো রকম কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন দিতে পারেননি। ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। একই সঙ্গে তার বক্তব্য, সকলে সবকিছু জানতো, মিডিয়া জানতো, পুলিশ জানতো, এমনকি আইপিএস অফিসাররা তারাও জানতো, তারপরেও তাকে ফাঁসানো হয়েছে। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএ যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না, আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। কি তদন্ত করেছে ওরাই জানে। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো রকমভাবে মুখ খোলেনি। তাছাড়া সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে যে ধরেছিল সেখানেও পুলিশ সিবিআই চার্জশিটই দিল না। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। সঞ্জয়ের গলায় রুদ্রাক্ষের মালা এই প্রথমবার শোনা গেল 5 মাসের মধ্যে। সঞ্জয় রুদ্রাক্ষের মালা দিয়ে কি বোঝাতে চাইল? এক, ধস্তাধস্তির অভিযোগ রয়েছে। ধস্তাধস্তির সময় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে গিয়ে থাকতে পারে, ঘটনাস্থল থেকে সেই মালা উদ্ধার হলো না কেন? মালার কথা কোথাও উল্লেখ নেই, এমনকি সিজার লিস্টেও। সেই প্রশ্ন তুলল সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আর একটা হতে পারে রুদ্রাক্ষের সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে। সেই রকম একটি পবিত্র বিষয় যখন তিনি সর্বদা দেহের সঙ্গে রাখেন, সেরকম রুদ্রাক্ষ গলায় পড়ে তিনি এত জঘন্য নারকীয় ক্রাইম করতে পারেন? সঞ্জয় রুদ্রাক্ষকে ঢাল করে এগোতে চাইল, কিন্তু তাতে রায় ঘোষণা আটকালো না। আর রায় ঘোষণার পর ক্ষোভের লাভাস্রোত আটকালো না। সমাজের যে কোনো স্তরের মানুষ, ডাক্তার, অভিনেতা, পরিচারিকা, সাধারণ বিভিন্ন পেশার মানুষ ক্ষোভ উগরে দিলেন রায় ঘোষণার পর। নানা প্রশ্ন তাদের, প্রশ্নের উত্তর দেওয়ার কথা সিবিআই এর, কিন্তু দিলেন তৃণমূলের মুখপাত্র। রায়ের পরও স্বস্তি হলো না। ऐसी घटनाएं जो होती है तो कोई एक आदमी नहीं करता है, इनके साथ एक से ज्यादा लोग होते हैं कि जिस जगह पे घटना हुई दूसरे दिन उसको पतवा दिया गया। इसका क्या मतलब है? रंगाई करा दी गई। একজনকে ওই দোষী সাব্যস্ত করে একটা দায়সারা গোছের একটা ভার্ডিক্ট দেওয়া হলো না, তাই এক্সপেক্টেড ছিল যে এইরকমই একটা ভার্ডিক্ট হবে। আজকে রায়ে কিন্তু মানুষ বিচার পেল না, তাই শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো কণ্ঠে একটাই কথা যে সঞ্জয় রায় ছাড়া আর কারা আছে? এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা কেন তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল?
কিভাবে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। আমরা একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি যেটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেটিং ছাড়া এই সিদ্ধান্ত কখনো হতে পারে না। তারা সেটিং করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেও সাপ্লিমেন্টারি চার্জশিট করলো না। আমরা চাই অবিলম্বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের অবিলম্বে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দ্রুত বিচারটা সম্পন্ন করা। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমরা কিভাবে বলতে পারি বিচার? সোয়াবে সঞ্জয় রায়ের সিমেনের অস্তিত্ব মিলেছে, তো এটা কনক্লুসিভ প্রুফ যে সঞ্জয় রায় রেপ করেছে, কিন্তু সে মার্ডার করেছে কিনা সে ব্যাপারে এরকম কোনো কনক্লুসিভ প্রুফ আপনারা দেননি। সিএসএফএল এর রিপোর্ট সেখানে পরিষ্কার বলছে 5 জনের ডিএনএ আছে, সিসিটিভি ফুটেজ বলছে 68 জনের গতিবিধি আছে। লেডি ডাক্তার একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত ছিলেন, তো তাকে বাইরে থেকে হঠাৎ করে কেউ ঢুকলো, খুন করে দিল, এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। আমরা জানতে চাই যে বাকি কারা কারা রয়েছে সেটা সম্পর্কে কি বক্তব্য আছে। যারা যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক অমুক আরও জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তাদের যা যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই, আমার মনে হয় আমি শুনেছিলাম আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। সেটা পশ্চিমবাংলার মানুষ, চিকিৎসক সমাজ আজকে কিন্তু আমরা জানতে চাই, যদি তাদেরকে দোষী সাব্যস্ত করা না হয়, বিচার যদি না হয়, তাহলে বিচারের নামে প্রহসন হবে। মানুষের ক্রোধ, মানুষের ক্ষোভ কিন্তু নিভছে না, তাই রাজপথ মানুষ ছাড়ছে না। আমরা রাত্রিবেলা নেবেছিলাম মোমবাতি নিয়ে, আমরা নাই বিচার চাই। সে বড় বড় মাথাগুলো তারা কোথায় গিয়েছে, সেই তাদেরকে আগে এই আসতে করুন। অত ভয় কিসের? আমাদের তো ভয় নেই, আমাদের ভয় নেই। সঞ্জয়কে পাঠার বলি বানানো হয়েছে এখানে, 90 দিন পার হয়ে গেছে, এখনো সিবিআই আসলদের ধরতে পারেনি। বড় মাথাকে ধরুক। আমরা লোকের বাড়ি কাজ করে বাচ্চা মানুষ করছি, আমরা ঘুষের পয়সা খাচ্ছি না, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে। বড় মাথা বুঝতে পারছেন না, এবার বুঝে নেন। এই ভার্ডিক্ট দিয়ে কিন্তু এই জাস্টিস ফর আরজিকর বন্ধ হবে না। আমরা জানি সবাই ধ্রুব সত্যের মতো অভয়ের বাবা মাকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য। কেন এটা কেন হবে, ওয়াই? তো এই সব কিছু ওয়াই এর প্রশ্ন উত্তর আমরা পেলে ডেফিনেটলি অভয়ও বিচার পাবে। আমাদের ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতে হবে এবং সঠিক বিচার ছিনিয়ে আনতে হবে। দেখুন, সমাজের বিভিন্ন অংশের মানুষ মেনে নিতে পারছেন না একমাত্র তৃণমূল নেতারা ছাড়া যে সঞ্জয় একাই এত নারকীয় জঘন্য কাজটা করেছে। তৃণমূল নেতারা ছাড়া আজকের রায় ঘোষণার পর কেউ মানছেন না একা সঞ্জয় দোষী। কি হচ্ছে, সঞ্জয় আদৌ একা ছিলেন কিনা, আরো 5 জন ছিলেন তার সঙ্গে, সেটা বিচার সাপেক্ষ। আমিও জানি না, আপনারাও নয়, কিন্তু আমি ধারণার কথা বলছি, আম জনতার বিশ্বাসের কথা বলছি, যে বিশ্বাস থেকে 14ই আগস্ট মানুষের ঢল নেমেছিল রাস্তায়, তাদের কথা বলছি। তারা সবাই আজ রায় ঘোষণার পর এক কথায় বলছেন আন্দোলন চলবে, বিশ্বাস করি না একা সঞ্জয় ছিল। কিন্তু সরকার পক্ষ জানে সে আন্দোলনে এখন ভাটার টান, জোয়ার আসার সম্ভাবনা নেই, এটা ধরে নিয়ে মোটামুটি নিশ্চিত শাসক দল। কেন? দেখুন ছবি। মেদিনীপুর মেডিকেলে সন্তানের জন্ম দেওয়ার পরই এক তরুণীর মৃত্যু হয়, নাম মামুনি রুই দাস। এখনো গুরুতর অসুস্থ আরো 4 জন। অভিযোগ ছিল বিষ স্যালাইনের জন্যই মৃত্যু, কিন্তু সে সবকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরও আন্দোলন কোথায়? এর মধ্যে আর এক সুখের বার্তা,
মেদিনীপুর মেডিকেলে মৃত মামনি রুইদাসের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগেই মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না। তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরই সেদিনই মামনির বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। পাখি পড়ার মতো করে বুঝিয়ে এসেছিলেন সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা নেবেন না। আমি একদম দেখে নেব, দেখছেন না তো বাড়ি একদম দেখো, সেগুলো অন্য কথা, এটা আমি দেখে নেব। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ দিতে, পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নেবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। এসব কথা শুনে দলের কর্মীরা হাততালি দিয়েছেন। মামনির পরিবারও মাথা নেড়ে সায় দিয়েছে, বলেছে আমরা ক্ষতিপূরণের টাকা নিয়ে কি করব? এতে কি বাচ্চা মানুষ হবে? লাগবে না টাকা। ঠিক 2 দিন 48 ঘন্টা খেলা ঘুরে গেল, স্বস্তি ফিরল শাসকের ঘরে। সরকারের দেওয়া ক্ষতিপূরণ নেবে মামনির পরিবার। এটা নিতে হবে, নাহলে ছেলেদের দিয়ে মানুষ করবো কি করে? কালকে যে না বলেছিল, কালকে মাথার খেয়ালে কি বলে দিয়েছিলাম ঠিক নেই, বুঝতে তো পারছো যে মাথা কি করবো না করবো এখন খেয়াল থাকে। হ্যাঁ, সরকার দো, ওইটাই আমরা চাইছি, আর কি চাইবো। কালকে যে লিবেন নি বলেছিল, এটা ভুলভাল বলে দিয়েছে, মাথারও কোনো তো আমাদের ঠিক নাই, হয়তো মাথা কাজ করছে নি, ভুলভাল একটু বলা হয়ে গেছে, সেটা নিয়ে সরকার ক্ষমা করুক। সরকার যেটা দিচ্ছে সেটা আমাকে নিতে হবে, কিন্তু মানে 5 লাখ একটা চাকরি, তো চাকরিটা যেন সরকারি হয় একদম। দ্বিতীয় নম্বর হচ্ছে সরকার একটু ভেবে দেখুক, আমরা তো এরকম ধরনের লোক, খেটে খাওয়া মানুষ, এটা যদি আরো কিছু সরকার বাড়ায় বা করে। অনেক আগে আপনাদের বলছিলাম না যে আজকে রায়ের পরে যুদ্ধ জয়ের খুশি শাসক শিবিরে। একমাত্র তারাই খুশি, একা সঞ্জয় দোষী, বাকি কেউ মানছেন না। আর বিজেপি শিবিরে যেন জালে জড়িয়ে যাওয়ার দশা। মামনি রুইদাসের ক্ষেত্রেও কি তাই হলো না? শুভেন্দু অধিকারী ওখানে বড় মুখ করে বলে এলেন কম টাকা নেবেন না, আমি দেব 10 লাখ। 48 ঘন্টা পরে মামনি রুইদাসের পরিবার বলছে আমরা ক্ষতিপূরণ নিচ্ছি, চাকরিটা আমাদের দরকার। ঠিক যেমন কালিয়াচকের ওই মা যার মেয়ের মৃতদেহ চ্যাংদোলা করে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গিয়েছিল পুলিশ, তার মাও সেদিন ক্ষতিপূরণ নিতে চাননি। আর কয়েক মাস পরে, এই কদিন আগে আমরাই দেখিয়েছি, ঠোঁটকাটা দেখিয়েছে, সেই মাও মত বদলেছেন। তিনি সরকারের দেওয়া চাকরি নিয়েছেন, বলেছেন এতদিন অন্য শিবিরে ছিলাম, কাজ হয়নি, এবার দিদির সঙ্গে আছি। কেন, কি করে? প্রশ্নের উত্তর পাচ্ছেন? যেমন প্রশ্নের উত্তর নেই সঞ্জয় একা, যেমন প্রশ্নের উত্তর নেই সঞ্জয় কি বলির পাঠা, কিছু কি আড়াল হলো, তথ্য প্রমাণ লোপাট হলো, উত্তর নেই। মামনি রুইদাসের পরিবার অবস্থান বদলালো কেন, উত্তর আছে। আসলে প্রশ্নগুলো খুব কঠিন নয়, উত্তরও সোজা। শুনুন। বড় মাথা, বড় মাথাকে ধরুক, বড় মাথা, বড় মাথাকে ধরুক, বড় মাথা, বড় মাথাকে ধরুক। এই মাথাই তো অদৃশ্য, রনে বনে জলে জঙ্গলে রয়েছে, কিন্তু কেউ দেখতে পায় না, ধরা তো অনেক দূর, আইন আদালতও পারছে না। তবে এই যে খেলাটা জমেছে, এর সঙ্গে সত্যিকারের মাঠের খেলাও আজ জমে গিয়েছিল। অবস্থাটা আগে দেখুন।
মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় এই অবস্থা, ধুমধুমার। প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস নির্বাচনের দাবি তুলতেই এমন শোরগোল। শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি, কিচ্ছু বাদ যায়নি। কেন জানেন? আহত হয়েছেন এক মহিলা সদস্য। নির্বাচন প্রসঙ্গে 15ই ফেব্রুয়ারির মধ্যে দুপক্ষের প্রতিনিধির বৈঠকে বসবেন নির্বাচন কমিশনার। কিন্তু এদিন যা হলো, ভোলা সম্ভব? এতদিন এসেছি, কোনোদিন এরকম হয়নি। এতদিন এখানে রাত্রিবেলা বসে জেন্টসম্যানের ম্যাচ অবধি দেখেছি, কোনোদিন কোনো অসুবিধে হয়নি, কোনোদিন মনে হয়নি জায়গাটা মেয়েদের জন্য আনসেফ। এজিএমএসে যেটা আমার অভিজ্ঞতা হলো, আমার এটা খুব খারাপ লাগলো। আমি আশা করিনি আমার নেক্সট টাইম আসতে ভয় লাগবে। লেগেছে, হাতে লেগেছে, আঁচড়ের দাগ আছে, কেটেছে, ফুলেছে, আমি জানি না ভেঙেছে কিনা। চেয়ার নিয়ে তুলে তেড়ে যাওয়া, আরে না কজন বসতে পারেনি, ভালোবেসে অন্য পক্ষ চেয়ার ছেড়ে চেয়ার তুলে দিচ্ছিল তাদের হাতে। এটা যদি আপনারা ভুল ব্যাখ্যা করেন তারা কি করবে? তাতেও এমন কিছু মানে সেটা কোনো মানে কখনোই সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং সুন্দর একটা ফর্মুলায় খুব সুন্দরভাবে এজিএম শেষ হয়েছে। পরিবারে 10টা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয়, সেখানেও একটা কথা কাটাকাটি হয়, একটু হয়তো উচ্চ গলার স্বরে কথা হয়, সেটাই হয়েছে। তো আমার মনে হয় না মোহনবাগানের পরিবারে কোনো ঝামেলা আছে। যাদের মধ্যে উত্তেজনা হয়েছে, আমি দেখলাম মিটিংয়ের পরে সবাই মিলে বসে একসঙ্গে চা বিস্কুট খাচ্ছে। তো এরকম মোহনবাগান ক্লাবে আমাদের আছে, এগুলো কোনো অসুবিধা নেই। কখনো কখনো এরকম হয়, তারপরে অবশ্য মিটিংয়ে। এরপর তৈরি থাকুন বাঘের গর্জন শোনার জন্য। স্পেশাল রিপোর্ট ব্রেকের পর।